নমস্কার বন্ধুরা, আমি অমিত। মানুষের সঙ্গে ঘটে যাওয়া আরো দুটো সত্যি অলৌকিক ঘটনা নিয়ে হাজির। অলৌকিক। গলার রগ ফুলিয়ে নিজেকে প্রকৃতিপ্রেমী বলতে আমি প্রস্তুত নই, কিন্তু গাছ, মাছ, পাখি আমার বাড়ি সবই আছে। প্রকৃতির প্রতিটা সৃষ্টি আমি ভালোবাসি। আজকের প্রথম ঘটনাটা বলতে গিয়ে প্রসঙ্গক্রমে কথাগুলি চলে এলো, কারণ আজকের প্রথম ঘটনাটি একটি পাখি নিয়ে শেয়ার করেছেন আবুল হোসেন দাদা। অসংখ্য ধন্যবাদ আপনাকে ভিন্নধর্মী এই ঘটনাটি শেয়ার করার জন্য। পাশাপাশি তোমাদের বলি বন্ধুরা, তোমরা প্লিজ লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থেকো প্রতি শনি মঙ্গলবার এমন সত্যি অলৌকিক, দৈবিক ও ভৌতিক ঘটনা শোনার জন্য। এবারে শুরু হচ্ছে আজকের প্রথম নিবেদন। মানা না মানা নিজের কাছে, লোকের মাঝে লুকিয়ে আছে দাদা, আমি আবুল হোসেন, মুম্বাই বান্দ্রা থেকে বলছি। আমার মামি সেদিন আমাকে একটা ঘটনা বলল, শুনে তো আমি পুরো তাজ্জব হয়ে গেলাম। এরকম হয়? মানুষ স্বার্থসিদ্ধির জন্য যে কত নিচে নামতে পারে সে ধারণা আমার আছে, তাই বলে পশু পাখিকে দিও? ঘটনাটা ঘটেছিল এই রকম। আমার মামির এক ছেলে ও এক মেয়ে। ছেলের নাম সায়ন আর মেয়ে পারুল। দুজনেই তখন পড়াশোনা করত। মামি হাউসওয়াইফ আর মামা একটা বেসরকারি অফিসে কাজ করে। আর আমার সেই মামা বাড়ি বেশ অনেকটা জায়গা জুড়ে। বাড়ির সামনে বিভিন্ন ধরনের ফুল আর ফল গাছ। সারাদিনই নানান রকম পাখি ফল খেতে আসে যায়। তো সেদিন হয়েছিল কি, স্কুল ছুটি বলে পারুল ওর মায়ের হাতে হাতে ঘরের কাজ করছিল। তখন ওর কানে একটা শব্দ এলো। বেরিয়ে দেখে কুল গাছের ডালপালার মধ্যে একটা টিয়ে পাখির বাচ্চা আটকে গিয়েছে, বেরোতে পারছে না। ছটপট ছটপট করছে, ডানা ঝাপটাচ্ছে। ও তখন গিয়ে সাবধানে ওই টিয়া পাখিটাকে বের করে নিয়ে এলো বাইরে। ঘরে আনতেই ওর মা দেখে বলে, কি রে, এটা আবার কোত্থেকে পেলি? ও তখন মাকে বলল, সঙ্গে এও বলল যে ও এটা পুষবে। তাই এরপরে একটা খাঁচা জোগাড় করে পাখিটাকে রেখে দিল তাতে। চিন্তা ছিল একটাই, সাজুকে নিয়ে। সাজু হলো ওদের বাড়ির পোষা বেড়াল। সে আবার কিছু না করে বসে, কিন্তু দেখা গেল ঠিক তার উল্টো। সাজু ওকে দেখে ভয় পায়, ওর ধারে কাছে যায় না। ওকে দেখলেই কেমন যেন বিকট আওয়াজ করে। বাড়ির লোকেরা ব্যাপারটা অত ভেবে দেখেনি, ওনারা বরং একটু নিশ্চিন্তই হলো। তো এরপরে মিঠু, মিনু, পায়েল পাখিটার অনেক নাম রাখা হলো, কিন্তু সবচেয়ে বেশি সাড়া পাওয়া যেত দাজ্জাল বললে। পাখিটার দুরন্তপনা দেখে এই নামটা পারুলই দিয়েছিল। পারুল নামাজ পড়তো, ধর্ম সম্বন্ধে অনেক কিছু জানতো। এও জানতো যে দাজ্জাল কাকে বলা হয়। দাজ্জাল হলো এক শয়তান, মানবতা বিরোধী, ক্রূর এবং নিষ্ঠুর। পৃথিবী ধ্বংসের পূর্বে যার আগমন ঘটবে, মানবতাকে গলা টিপে হত্যা করবে। বলবে, আমি আল্লাহ, আমি সর্বশক্তিমান। তবে পাখিটার এই দাজ্জাল নামটা যে ওদের ফ্যামিলির জন্য এভাবে সত্যি হয়ে উঠবে সেটা কেউ আগে থেকে বোঝেনি। কাজের জায়গায় পারুলের বাবার অনেক রকম সমস্যা দেখা দিল। কারণে অকারণে অন্যান্য কর্মচারীরা ওনার বিরোধিতা করে। অনাবশ্যক যুক্তি তর্কে জড়িয়ে পড়েন উনি। শেষ অবধি চাকরিটুকু থাকবে কিনা সেটাই একসময় বড় প্রশ্ন হয়ে ওঠে।
এদিকে আবার পারুলের দাদা, তারও হাত থেকে হয়ে যাওয়া চাকরি বেরিয়ে গেল। গার্লফ্রেন্ডের সঙ্গে দূরত্ব তৈরি হলো। বাড়ির কারোর সঙ্গে ঠিক কথা বলে না, খায় না, কথায় কথায় রাগ, তেজ, জেদ। সংসারে শান্তি নেই। তারই মধ্যে আবার একদিন ঘটলো আরো একটা ঘটনা। খাবার দিতে গিয়ে পাখিটা উড়ে গিয়েছিল খাঁচা থেকে। পারুল আর ওর মা দুজনেই তখন ছোটে পাখিটাকে ধরতে, কিন্তু উঠোনটা পিছল ছিল, বুঝতে পারেনি। পিছলে পড়ে পারুলের মা, মানে আমার মামি, পা ভেঙে বসল। এতে করে পারুলের ওপরে এরপরে চাপ বাড়ল। রান্না বান্না, ঘরের কাজ সব ওর একার হাতেই করতে হতো। স্কুল বন্ধ, কোচিং বন্ধ, ফ্যামিলির সবার দায় দায়িত্ব ওর একার ঘাড়ে। ফ্যামিলির সবারই এরকম একে একে নাজেহাল অবস্থা। দিব্যি তো সবাই ভালোই ছিল, কেন হঠাৎ করে সবার উপরে এরকম এক একটা দুর্যোগ নামলো কেউই তো কিছু বুঝতে পারল না। এভাবে কার্যত গোটা পরিবারটা যখন নাজেহাল, তখন আকস্মিকভাবেই আরো একটা ঘটনা ঘটল। একদিন দুপুরে ওদের পাড়ায় একজন ফকির বাবা আসেন। বাড়ি বাড়ি উনি ভিক্ষে করছেন। লোকে চাল, ডাল, খাবার যে যা দিচ্ছে উনি নিচ্ছেন, কিন্তু পরক্ষণেই আবার রাস্তার একধারে সেগুলি ফেলে দিচ্ছেন। আর আয় আয় বলে পাখিদের ডাকছেন। কাক, চড়াই, শালিক এসে সেগুলি খেয়ে যাচ্ছে। উনি একটা গভীর দৃষ্টি নিক্ষেপ করে সেগুলি দেখছেন। তার এহেন কার্যকলাপের কারণ কেউই তো কিছু বুঝতে পারল না। এমন করতে করতে অবশেষে তিনি এলেন পারুলদের বাড়ি। পারুলের কাছেও এরপর তিনি ভিক্ষা চাইলেন। পারুল তো ওটাকে ফিরিয়ে দিচ্ছিল। তখন পারুলের মা ঘরের ভেতর থেকে পারুলকে ডাকে, বলে, না না, ওনাকে ফেরাস না। ভর দুপুরবেলায় বাড়িতে ফকির বাবা এসেছেন, ওনাকে ফেরাতে নেই। যা, চিড়ে মুড়ি কিছু থাকলে একটু দিয়ে আয়, যা। তো পারুল এরপর একটা বাটিতে একটু চিড়ে আর দুটো নারকেলের মিষ্টি নিয়ে ফকির বাবাকে দিতে যায়। হাসি মুখে ফকির বাবা সেগুলি নিলেন। পরক্ষণেই বাটিটা ধরে আবার রাস্তার একপাশে খাবারগুলি ঢেলে দিলেন। এই দেখে পারুল তো গেল ভীষণ চোটে। বলে, খাবারগুলো ওরকম ফেলে দিলেন কেন আপনি? খাবেন না সেটা বলতেই পারতেন। তিনি তখন বলেন, আমি আমার জন্য খাবার চাইতে আসিনি মা, আমার একটা পাখি হারিয়ে গেছে, সেটাকেই খুঁজতে বেরিয়েছি। যদি এই খাবার খেতে আসে। এইসব কথা শেষ হতে না হতেই এবার দাজ্জাল এসে হাজির। সেই চিড়ে মিষ্টি খাচ্ছেও। ফকির বাবার চোখ দুটো ওকে দেখে থক করে জ্বলে উঠল। কাল বিলম্ব না করেই এরপর গায়ের চাদরটা দিয়ে খপ করে ধরলেন পাখিটাকে। সঙ্গে সঙ্গে পারুল তখন বলে উঠল, এ কি করছেন আপনি? ছাড়ুন ওকে, ও আমাদের পোষা পাখি, দাজ্জাল। এই বাঘ বিতণ্ডা চলতেই থাকলো। পারুলের বাবা, দাদা, এমনকি ওর মাও খুঁড়িয়ে খুঁড়িয়ে বাইরে বেরিয়ে এলেন। তাঁরাও ফকির বাবাকে প্রশ্ন করলেন, পাখিটা ফিরিয়ে দেবার জন্য অনুরোধ করলেন। তখন ফকির বাবা যা বললেন, এক কথায় সবার ঘুম উড়ে গেল। বলেন, এর খোঁজেই আমি এসেছিলাম। যদি একে ছেড়েই দিই, ক্ষতিটা কিন্তু আপনাদেরই হবে। আপনার মেয়ের জীবন বাঁধা হয়েছে এর সঙ্গে, দেখতে চান? কথাটা শুনে বাড়ির সবাই তো আশ্চর্য হয়ে গেল। কিন্তু তারপর সেই ফকির বাবা এমন কিছু দৃশ্য দেখালেন যাতে বাড়ির সবার চোখ একেবারে কপালে উঠে গেল। ফকির বাবা পাখিটার একটা পা ধরে একটু টানতেই
পারুলের পায়ের রকে টান পড়ল, সঙ্গে সঙ্গে বসে পড়ল। তারপর পাখিটা ডানা দুটো ধরে সোজা করতেই পেটে একটা মোচড় দিয়ে উঠল পারুলের। পারুল সঙ্গে সঙ্গে ব্যথায় চিৎকার করে উঠল। এই দেখে তো বাড়ির সবাই তখন অবাক, কারোর মুখে আর কোনো ভাষা নেই। ফকির বাবা বললেন, এই পথ দিয়ে যাবার সময় আমি শয়তানের উপস্থিতি টের পেয়েছিলাম, বুঝতে পেরেছিলাম কোনো কিছুর মাধ্যমে বা কোনো কিছুর রূপ নিয়ে আছে সে। তাই এইভাবে আমি তাকে খোঁজার চেষ্টা করছিলাম, কিন্তু এখন বুঝতে পারছি যে কেউ একে পাঠিয়েছে। আপনার মেয়ের সর্বনাশ করার জন্য এই পাখিটার মধ্যে আপনার মেয়ের জীবনটাকে বেঁধে দিয়েছে সে। এখন আপনারাই বলুন কি করব, রাখবেন একে? তাতে কিন্তু আপনাদেরই বিপদ বাড়বে, সবকিছু শেষ হয়ে যাবে, ছারখার হয়ে যাবে। স্বাভাবিকভাবেই বাড়ির সবাই তো তখন ভয় পেয়ে গিয়েছে। পরিত্রাণের জন্য ওনার কাছে তখন তারা আর্জি জানালো। তিনি তখন ঝুলি থেকে নিম পাতার মতো কিছু শুকনো পাতা বের করে পারুলকে দিলেন। বললেন, এটা চিবিয়ে খেয়ে নাও, সব বালা বিপত্তি দূর হয়ে যাবে। আর এই পাখিটাকেও আমি মুক্ত করে দিলাম। বলে তিনি এরপর পাখিটাকে মায়ামুক্ত করে উড়িয়ে দিলেন। যাওয়ার আগে তিনি আরো কিছু শুকনো গোলাপের পাপড়ি এবং কিছুটা ছাই দিয়ে গিয়েছিলেন। বলেছিলেন এটা জলে দিয়ে বাড়ির সবাই পান করতে, আবার সব ঠিক হয়ে যাবে। সত্যি সত্যি দেখা গেল তাই। দিন কয়েকের মধ্যেই সবার জীবনে আবার পরিবর্তন এলো। যার যা সমস্যা কিভাবে কিভাবে সব সমাধান হয়ে গেল। আবারও নতুন করে সংসারে শান্তি এলো। আসলে পশু পাখি নিরীহ জীব, এদের মাধ্যমে মানুষের ক্ষতি করা সহজ। আর তাছাড়া এরা যেহেতু কথা বলতে পারে না, তাই অন্যায়কারী খুব সহজেই নিজের পরিচয় লুকিয়ে রাখতে পারেন। যদি এই ফকির বাবার মতো কাউকে পাওয়া গেলে তো ভালো, নয়তো সমূহ বিপদ। তো এই ছিল বন্ধুরা আজকের প্রথম ঘটনা। ভিন্নধর্মী এই ঘটনাটা তোমাদের কেমন লাগলো? তো এরই সঙ্গে সঙ্গে এবারে চলে যাব আজকের দ্বিতীয় ঘটনায়। এটা শেয়ার করেছে বিশ্বজিৎ। অসংখ্য ধন্যবাদ তোমাকেও ঘটনাটি শেয়ার করার জন্য। পাশাপাশি বন্ধুরা তোমাদেরকে বলি, তোমরাও যদি এখানে তোমাদের ঘটনা শোনাতে চাও, ডেসক্রিপশনে দেওয়া এই নাম্বারে আমাকে হোয়াটসঅ্যাপ করে দিও। যদি লিখতে পারো তো লিখে, নাহলে ভয়েস মেসেজ করে বলতে পারো। এবারে শুরু হচ্ছে আজকের দ্বিতীয় নিবেদন। হ্যালো অমিত, আমি বেলঘড়িয়া থেকে বিশ্বজিৎ। আজ তোমাকে আবার একটা ঘটনা বলতে এলাম। ঘটনাটা অনেক বছর আগেকার, ছোটবেলায় শুনেছিলাম, কাজেই মনে ছিল না। আজ হঠাৎ করে মনে পড়ায় তোমাকে বলতে বসলাম। ঘটনাটা ঘটেছিল আমার মামার সঙ্গে 2005 কি 6 সাল নাগাদ। ওনাদের বাড়ি দমদম। তবে যেদিন ঘটনাটি ঘটে সেদিন ক্যান্টনমেন্টে ওনাদের একটা নিমন্ত্রণ ছিল। মামা সমেত বাড়ির সবাই গিয়েছিল ওখানে। তো সেখান থেকে তারা যখন ফিরবে তখন রাত 12:30 মতো বাজে। রাস্তায় তখন কোনো গাড়ি নেই। ওই অবস্থায় তারা ফিরবেন কি করে? সেই বাড়ির লোকেরা তখন বলেছিলেন রাতটা ওখানে থেকে যেতে, কিন্তু মামারা রাজি হয়নি। সকালে মামার অফিস আছে এবং দিদারও ওষুধ আনা হয়নি, অনেক সমস্যা। তাই তখন ওনারা একজন রিক্সা ঠিক করে দিলেন। রিক্সাওয়ালা ভদ্রলোকটি ওনাদের পরিচিত, কিন্তু তবুও তিনি যেতে রাজি হচ্ছিলেন না। বলেন, আপনি তো সবই জানেন দাদা, এত রাতে কেউ ওদিক দিয়ে যায় না, যদি কোনো বিপদ আপদ হয়। মামারা তো আসল ঘটনা জানতেন না, ভেবেছিলেন যে চোর গুন্ডার ভয়। তাই রিক্সাওয়ালাকে এরপর আশ্বস্ত করতে তিনি বলেন, আপনার কোনো ভয় নেই, আমরা তো সবাই আছি, কিচ্ছু হবে না, চলুন আপনি। তো এরপরে চললেন ওনারা।
স্টেশনের পাশের গলিটা ধরে যাচ্ছিলেন। একটা জনমনীষী সেই রাস্তায় নেই, মানুষ তো দূরের কথা, একটা কুকুর পর্যন্ত নেই। তো এভাবে বেশ কিছুটা আসার পর রিক্সাওয়ালা হঠাৎ করে রিক্সাটা থামালেন, ফিসফিসিয়ে তারপর ওনাদের বললেন, আস্তে, এখানে কোনো আওয়াজ করবেন না, একদম চুপ। বলে উনি এদিক ওদিক তাকাতে লাগলেন। ওনার চোখে মুখে স্পষ্ট ভয়ের ছাপ। মামা জিজ্ঞেস করল, কি ব্যাপার দাদা, হঠাৎ দাঁড়িয়ে পড়লেন, কি হয়েছে? উনি তখন বলেন, আপনারা বিশ্বাস করবেন কিনা জানি না, কিন্তু রাত বিরেতে এখানে স্কন্ধ কাটা ঘুরে বেড়ায়, মানে ভূত, যাদের মাথা নেই। মানুষের আওয়াজ পেলে ওরা তেড়ে আসে। দেখছেন না জায়গাটা কেমন থমথমে হয়ে আছে? মানে ওরা আশেপাশেই আছে। একদম চুপ, কোনো কথা বলবেন না। বলতে না বলতেই অনতি দূরে একটা অবয়ব দেখা গেল। রেল লাইন ছেড়ে রাস্তার উপরে উঠে এসেছে সে, আর তার পেছন পেছন আরো বেশ কয়েকটা স্কন্ধ কাটা। হাত পা সবারই সব আছে, কিন্তু কারোরই মাথা নেই। কাটা গলা থেকে যেন আগুনের স্ফুলিঙ্গ বের হচ্ছে। মামা দিদা চোখের সামনে এরকম জিনিস এটাকে কখনো দেখেনি। এই দেখে দুজনেই তো হতবাক। উদ্ভ্রান্তের মতো জিনিসগুলো কখনো এদিকে যাচ্ছে তো কখনো ওদিকে যাচ্ছে, অন্ধের মতো হাতড়ে হাতড়ে হাঁটছে। তারপর যখন সেই অবয়বগুলো এদিকে এগোতে লাগে তখন সবাই তো ভীষণ ভয় পেয়ে যায়। রিক্সাওয়ালাকে তারা বলেন, দাদা পেছনে চলুন, পেছনে চলুন। কিন্তু উনি তো পেছলেন না, কারণ উনি জানতেন যে পিছিয়ে লাভ নেই, ওরা ঘিরে ধরবে। তখন উনি বুদ্ধি করে একটা কাজ করলেন, রাস্তা থেকে একটা আদলা ইট তুলে নিয়ে রেল লাইনের দিকে ছুঁড়ে মারলেন সেটা। ওই শব্দ পেতেই সেই স্কন্ধ কাটার দল সব ওদিকে ঘুরে গেল। হাতড়ে হাতড়ে আবার দল বেঁধে সব ওদিকে চলে গেল। রিক্সাওয়ালা ভদ্রলোকটি তখন যেন দম ছেড়ে বাঁচলেন, আবারও আস্তে করে রিক্সা টানলেন। মামা দিদা ওনাকে তখন ধন্যবাদ জানালেন যে আপনার জন্যই আমরা আজ প্রাণে বেঁচে গেলাম। এখানে যে এত কাণ্ড হয় সেটা আমরা আগে জানতাম না। রিক্সাওয়ালা ভদ্রলোকটি তখন বললেন, এখন বুঝতে পারলেন কেন আমি তখন আসতে চাইনি? আর শুধু আমিই না, এদিক দিয়ে রিক্সা, অটো, গাড়ি কিছুই রাতে আসতে চায় না, গাড়ি হর্ন পর্যন্ত বাজায় না। রেল লাইনে মাথা কাটা মানুষের আত্মারা রাতে দিকে ঘুরে বেড়ায়। ওদের সামনে একবার পড়লে আর রেহাই নেই, বুঝলেন? তো এই ছিল বন্ধুরা আজকের দ্বিতীয় ঘটনা। কেমন ছিল আজকের ঘটনাগুলি কমেন্টে জানিও। যদি ভালো লেগে থাকে ফেসবুক, ইনস্টাগ্রাম বা পরিচিত মানুষদের সঙ্গে শেয়ার করে নিও। এবারে গত এপিসোডে মৌসুমী মুখার্জি লিখেছে, তোমার এই সুপার অসাম ঘটনাগুলি শোনার অপেক্ষায় ছিলাম। অজন্তা ঘরে লিখেছে, কি অপূর্ব একটা ঘটনা শুনলাম। অনিমেষ করে লিখেছে, দাদা আজকের ঘটনাটা অসাধারণ ছিল, সাথে দুঃখেরও। তোমার ঘটনা অনেক সুন্দর। আবির লিখেছে, আমি আবির, ক্লাস 3-তে পড়ি। আমি আর আমার মা তোমার ঘটনা শুনি। গোপাল লিখেছে, ঘটনাটা অনবদ্য আর খুব সুন্দর, তোমার গলার ভঙ্গিমা অসাম। এছাড়াও কমেন্ট করেছ বর্ষা চ্যাটার্জি, গীতাদি, সোহিনী বক্সি, আশিস কোলে, অক্ষয় অধিকারী, কৃষ্ণা হালদার, অঙ্কন মণ্ডল, পায়েল মণ্ডল, অমিত রায় চৌধুরী, সুদেশা সিংহা রয়, ফান্টুস, মায়াদি, স্বপ্নাদি, আবুল হোসেন, পিঙ্কি ঘোড়ই, জয়া বণিক, মিঠুন পাল, সুমন দেবী, মনীষা কাকিমা, রিয়া সরকার, জ্যোতি মণ্ডল, অন্তর্শীল, রাজু রয়, দামিনী পাল, অমিয় দত্ত, গণেশ সেন, চন্দন চ্যাটার্জি, রুদ্র ব্যানার্জি,
ক্ষমা অধিকারী, অর্কপ্রভ, মুকুল বাগদি, মৌসুমী নস্কর সহ অসংখ্য অসংখ্য প্রিয় বন্ধুরা, তোমাদের প্রত্যেককেই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর বুক ভরা ভালোবাসা জানিয়ে আজকের এপিসোড এখানে শেষ করছি বন্ধুরা। আবার দেখা হবে মঙ্গলবার আরও একটা জমজমাট লৌকিক এপিসোড নিয়ে। সবাই খুব ভালো থেকো এবং ভালোবাসা নিও। ধন্যবাদ।